একাত্তা বোমা নয়, একেবারে যেন কার্পেট বম্বিং। নরেন্দ্র মোদীর পরপর জনসভায় যেভাবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তাকে কার্পেট বম্বিং ছাড়া কী বা বলা যায়। উড়ালপুল দুর্ঘটনা থেকে সিন্ডিকেট রাজ, স্থানীয় ইস্যুগুলোর পাটা উইকেটে একের পর এক মাস্টার স্ট্রোক দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। আর প্রত্যেকটা ভাষণে স্পষ্ট ছিল হোমওয়ার্কের ছাপ। বীরপাড়ায় টানলেন চন্দন কাঠ পাচারের সিন্ডিকেটের কথা, তো আসানসোলে এসে সেটা বদলে গেল কয়লার সিন্ডিকেটে। আবার তৃণমূলের নাম না করে দিলেন দুর্নীতিগ্রস্তদের জেলে পোড়ার হুঁশিয়ারি। যেন ওই 2014 সালে মমতার সেই কোমরে দড়ি পরানোর হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন। আর সব থেকে আশ্চর্যের কথা কি জানেন? এই কার্পেট বম্বিংয়ের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল না কোনো চড়া মোদী বিরোধী শব্দ। আমি এই অনুষ্ঠানের শুরুতেই দেখাবো মোদীর উড়ালপুল আক্রমণ दीदीर सरकार के। देखो दीदी, ये एक्ट ऑफ गॉड नहीं, ये तो एक्ट ऑफ फ्रॉड है, फ्रॉड। পোস্টার মারুন উড়ালপুল কেড়ে নিয়েছে 26টি প্রাণ। রাজ্যে ভোটের প্রচারে এসে সেই উড়ালপুলকে হাতিয়ার করে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। রাজ্যবাসীকে রীতিমতো সতর্কও করে দিয়েছেন তিনি। भगवान ने लोगों को संदेश दिया है कि आज ये ब्रिज टूटा, कल ये पूरा बंगाल ऐसे ही खत्म कर देगी, इसको बचाओ, ये भगवान ने संदेश भेजा। ভাঙা উড়ালপুলের নিচ থেকে তখনও সবাইকে উদ্ধার করা যায়নি। এমন পরিস্থিতিতে সেখানে দাঁড়িয়ে বিপর্যয়ের দায় বাম আমলের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সালে লেফট গভর্নমেন্টের আমলে একটা টেন্ডার দেওয়া হয়েছিল। এদিন এই প্রসঙ্গ টেনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঁধেন নরেন্দ্র মোদী। वहां पहुंचते ही पहला काम, ये तो लेफ्ट वालों ने कॉन्ट्रैक्ट दिया था, लेकिन उनको तो कुर्सी ऐसी नजर आती है कि उनको मरे हुए लोग नजर नहीं आते थे। जिस दिन ये ब्रिज का काम पूरा हो जाता और उसका उद्घाटन करने के लिए आप जाती, तो आप क्या बोलती? आप ये बोलती कि लेफ्ट वालों ने ब्रिज बनाया, मैं उनका अभिनंदन करती हूं, ऐसा बोलती क्या? উড়ালপুল ইস্যুতে কখনো কটাক্ষ, কখনো চাঁচা ছোলা ভাষায় মমতাকে আক্রমণ করেন মোদী। टेंडर किसको मिलेगा, टेंडर कैसा होगा, टेंडर कब निकलेगा और बदले में क्या मिलेगा, इसका सौदा होता है। नोटों की थप्पियां दी जा रही हैं, थप्पियां, सब कैमरा पर है। दीदी ने कोई कदम उठाया क्या? পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। উড়ালপুল নিয়ে তার যদি এত মাথা ব্যথা হয়ে থাকে, তিনি কেন্দ্রীয় সরকারে আছেন, ব্যবস্থা নিন। উড়ালপুল বিপর্যয়ে ইতিমধ্যেই বেশ অস্বস্তিতে তৃণমূল। এদিন সেই অস্বস্তিকে হাতিয়ার করার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। বিতনু চট্টোপাধ্যায়, সমিত সেনগুপ্ত ও পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ। ঋতব্রত, তোমরা দিদি ভাই মোদী ভাই আঁতাত নিয়ে এত কথা বলেছো, আজ তো একেবারে লোকাল ইস্যুতে চূড়ান্ত অ্যাগ্রেসিভ মোদী। শুধু তাই না, মানে কোনটা বাদ রেখেছেন? উড়ালপুল, সিন্ডিকেট, সারদা, নারদা, সমস্ত কিছু নিয়ে তৃণমূলের উপর আক্রমণ চালিয়েছেন। মানে শুধু বাদ রাখেননি, মানে আমি কেন ওনাকে দোষ দেবো যে বাদ রেখেছেন? এই যে যাত্রাপালার তুখোড় চিত্রনাট্য, আমি বহুদিন যাত্রা দেখি না, আজকে দুপুর থেকে ওনার ডেলিভারি নিয়ে তো সত্যি উনি মাননীয় প্রধানমন্ত্রীর এক্সপ্রেশন সাংঘাতিক, এ নিয়ে কারোর কোনো তো প্রশ্ন নেই। এই যাত্রাপালার তুখোড় চিত্রনাট্যে এই যে গলা উঠছে, আবার খাদে নেমে যাচ্ছে, মডুলেশন হচ্ছে গলার, এই যে কার্পেট বোম্বিং, মানে বুম বুম করে বোম্বিং হচ্ছে, এবং দুর্নীতিগ্রস্ত এর আবহে, মানে এই যে বোম পড়ছে তার আবহেই দুর্নীতিগ্রস্তদের সারদা থেকে নারদা জেলে পোড়ার হুঁশিয়ারি দেয়া হচ্ছে। এখন এই একই ধরনের চিত্রনাট্য, একই ধরনের স্ক্রিপ্ট 2014তেও শুনেছিলাম, তাতে নারদাটা ছিল না আর। এখন নর্মালি কতগুলো প্রশ্ন তৈরি হয়, তো উনি এগুলো বলেছেন, ভালো এখানে এসে বলেছেন যে এগুলো কেন বলছি চিত্রনাট্য, একজন মাননীয় প্রধানমন্ত্রী বললেন, তবু বলছি যে চিত্রনাট্য। ওনার ভূমিকাটা কি, ওনার সরকারের ভূমিকাটা কি? উনি তো দায়িত্ব অস্বীকার করছেন, দায়িত্ব এড়াবার চেষ্টা করছেন। এই যে সিবিআই ছাড়াও ইডি, এসএফআইও, সেবি, এদের ভূমিকা কি? এই যে আমি সেই কথাই যাচ্ছি না, একজন গলা তুললেন আর একজন বললেন কোমরে দড়ি পরিয়ে দেবেন। এই যে নকল বাকযুদ্ধ চলতে থাকলো, ভোটকে মেরুকরণ করে দাও, ভোটের মেরুকরণের প্রচেষ্টা। এটা তো এক্স্যাক্টলি তো এই জিনিসটাই হতে চলেছে। মানে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কিছু বলেন, সেটাই তো বোঝা, যদি আবার তিনিও আক্রমণ তোলেন, সেটাই তো বোঝা, মেরুকরণ হবে না। এই যে বোঝাপড়া, আমরা তো বলছি এই যে গট আপ গেম, এই যে বোঝাপড়া, তার তো একটা উদ্দেশ্য রয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আমার অন্য কিছু না, বিজেপির যারা আছেন, আর অশোকদা এখানে বসে রয়েছেন, অশোকদা নিশ্চয়ই বলবেন
লোকসভার এথিক্স কমিটি সে গেছে। আমি আজকেও সকালবেলা দিল্লিতে আমার পার্লামেন্টারি একটা মিটিংয়ে গেছিলাম, আজকেও আমি খোঁজ নিলাম লোকসভা সেক্রেটারিয়েটে গিয়ে, বললো যে না এখনো মিটিং ডাকবার কোনো রকম নোটিশই নেই। এক, দুই হচ্ছে রাজ্যসভায় এথিক্স কমিটির কোনো ব্যাপারই নেই, গোটাটা 20 বাও জলে চলে গেছে। তিন হচ্ছে এই যে উনি এত কথা বলছেন, এই নারদা সারদা, এই যে টাকা লুট হয়ে যাচ্ছে, চন্দন কাঠ, আসানসোলের খনি মাফিয়া, সরকার তো ওনার। উত্তরাখণ্ডে কংগ্রেসের সরকার ফেলে দেওয়ার জন্য যে ভিডিওটা 24 ঘন্টার মধ্যে যে তৎপরতা নিয়ে উনি দিয়েছিলেন, এই যে গোটা ঘটনা, আসলে এখানে একটা সহজ সরল অঙ্ক, যে মমতা ব্যানার্জি কিছু বলছেন না। আমাদের রাজ্যসভায় যেখানে তৃণমূল ইদানিং প্রথম দিকে বিজেপিকে সাপোর্ট করছিল, তারপরে কি ডিল হয়েছে জানি না, সাপোর্টের বদলে ওয়াকআউট, তারপর আবার সাপোর্ট। এই সময়কালে রাজ্যসভায় যেহেতু নম্বরটা দরকার, একদিকে এই তো গটাপের একটা কথা, এই গটাপের ওইখানে যে এখানে সমর্থন দাও আর সমস্ত তদন্ত 20 বাও চলে যাবে, চোরদের ঘুষখোরদের আমরা রক্ষা করব, আর ওখানে রাজনীতিটাকে মেরুকরণ করো, পোলারাইজ। এখনো গটাপের তত্ত্বে স্টিক করে রয়েছে ঋতব্রত, কিন্তু দ্রুত আপনাদের দেখাবো যে নারদ স্টিং অপারেশন, সেটা নিয়ে নরেন্দ্র মোদী আজকে একটা নয় পরপর 3টে জনসভায় প্রায় একই সুরে আক্রমণ শানালেন। कैमरा के सामने काम के बदले में आप पैसे दे दो, आपका काम हो जाएगा। माँ माटी मानुष, कभी मौत सुनाई देता है, कभी मनी का कारोबार सुनाई देता है। जिन्होंने आपका पैसा लूटा है वो जेल में जाने चाहिए कि नहीं जाने चाहिए? और अगर दीदी उनको बचाती है तो दीदी को घर भेजना चाहिए कि नहीं भेजना चाहिए? সারদা থেকে নারদ, রাজ্যে ভোট প্রচারে ফের দুর্নীতির ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। नारदा मालूम है ना, आप पैसे दे दो आपका काम हो जाएगा। फिर कह रहे हैं इतना तो कम पड़ेगा, काम बहुत बड़ा है, जरा ज्यादा देना पड़ेगा। क्या पश्चिम बंगाल ने ये मौत और मनी के लिए परिवर्तन लाया था? যদিও সিপিএম কংগ্রেসের প্রশ্ন, আক্রমণ উদ্বেগ তো চলছে, কিন্তু কাজের কাজ হচ্ছে কোথায়? সিপিএম এর প্রশ্ন, নারদ নিউজের স্টিং নিয়ে মোদী এত উদ্বিগ্ন হলে লোকসভার মতো রাজ্যসভাতেও তদন্তভার এথিক্স কমিটিকে দেওয়া হলো না কেন? তাদের দাবি এটা মমতা মোদী আঁতাদের ফল। লোকসভায় গেল, নারদা টেপ কমিটির কাছে পাঠানো হলো, রাজ্যসভায় সেখানে এথিক্স কমিটির কাছে যাওয়ার বিরোধিতা করলো সরকার, তৃণমূলের উপরে নির্ভরশীল। তাই নারদের পাশাপাশি এদিন মোদীর মুখে ফের শোনা যায় সারদার নাম। शारदा चिटफंड में गरीबों के पैसे गए कि नहीं गए? जिन्होंने आपका पैसा लूटा है वो जेल में जाने चाहिए कि नहीं जाने चाहिए? और अगर दीदी उनको बचाती है तो दीदी को घर भेजना चाहिए कि नहीं भेजना चाहिए? কিন্তু সিপিএম কংগ্রেস দু দলেরই প্রশ্ন, দুর্নীতি নিয়ে যদি এতটাই উদ্বিগ্ন হন নরেন্দ্র মোদী, তাহলে আজ সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্তের এই হাল কেন? কি করলেন 2 বছর ধরে? সিবিআই কি করছে? ইডি কি করছে? এসএফআইও কি করছে? সেবি কি করছে? সারদা থেকে নারদা টেপ পর্যন্ত প্রধানমন্ত্রী এবং তার দলের ভূমিকা কি? মোদী আসছেন, আক্রমণ করছেন, কিন্তু নারদের স্টিং ফুটেজের ফরেনসিক পরীক্ষা করাচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সারদার সিবিআই তদন্ত এখন হিম ঘরে, তাহলে কি এটা আদতে উপরে কুস্তি আর তলায় তলায় মোদী মমতা দোস্তি নয়? প্রশ্ন সিপিএম কংগ্রেসের। সমিত সেনগুপ্ত ও সুমন ঘরাই, এবিপি আনন্দ। অশোকদা, কিছুটা হলেও ড্যামেজ কন্ট্রোল হলো। রাজনাথ সিংহ কালকে এসে রাজ্য বিজেপিকে যেরকম ডুবিয়ে দিয়ে গেছেন, লোকে বলছেন যে রাজনাথ সিং এর মতো নেতা থাকলে আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর দরকার নেই। মানে এসে প্রায় না ছোঁয়ার মতো একটি বাক্যে 3টি জনসভার একটিতে একটি বাক্য বলেছেন সারদা আর নারদা নিয়ে। আজকে কি কিছুটা মানুষের মনে ভরসা জাগবে যে বিজেপি সরকার মানে নৈতিকতার কথা বলেছে? অন্তত আমি তো অন্যকে কি বলেছে সে সম্বন্ধে কোনো কমেন্টস করবো না। আমি আজকের বক্তব্যটা শুনে একটাই কথা বলছি, যে কথাটা শুনতে চেয়েছিল পশ্চিমবাংলার লোক, সেই কথাটা উনি বলে গেছেন। তাতে বামপন্থীদের এবং যারা বামপন্থীদের সঙ্গে এখন গঠবন্ধন করেছে তাদের হয়তো গায়ে লাগতেই পারে, কিন্তু আশঙ্কা একটাই, সেটা হচ্ছে সারদার আগেও এই সুরে একই রকম অ্যাগ্রেশন নিয়ে বলেছিলেন, কিন্তু তারপর কিছু সারদা নিয়ে তো দেখুন কেস হচ্ছে একটা, সুপ্রিম কোর্টে আছে,
তাতে কংগ্রেস এবং বামপন্থী দুজনে মিলে কেসটা লড়ছে। তা এগোতে দিন না, সব কি একদম আমাদের দেশে কি আইন একটুও নেই? এইটুকু ভরসা আমরা করতে পারি না আইনের উপরে? আপনি একদম সাম্প্রতিক জায়গায় আসুন, 6 জন এমপি যুক্ত, 6 জন এমপির বিরুদ্ধে অভিযোগ, অনায়াসে তো এটা তদন্তের নির্দেশ দিতে পারে। হাইকোর্টে উদাহরণ আছে, আমার একটা ছোট্ট কথা, হাইকোর্টে কেস হয়ে গেছে। অমিত শাহ তিনি বলেই দিয়ে গেছেন, গতকাল যেমন রাজনাথ সিং বুড়ি ছুঁয়েছে, আর অমিত শাহ বলে দিয়েছেন তো সব হাফিস হয়ে গেছে, আমরা কি করব? কি হাফিস হয়ে গেছে? বার্তা দিয়ে দিয়েছেন। অমিত শাহ খুব কড়া কথায় বলে গেছে, কড়া ভাষায় বলে গেছে। ভাষা তো খুব কড়া, সে নিয়ে তো কোনো এখানে ভাষা নিয়ে কথা বলছেন, এত ভাষা নিয়ে আমরা যখন বলছি, আপনারা বললে পরে কি মনে হয় যে নরেন্দ্র মোদী ঠিক যে ভাষায় আক্রমণ করেছেন, নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরও সেই ভাষায় হবে। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের রাজনৈতিক কেরিয়ার তাই বলছে, কিন্তু সেখানেই বিস্ময়টা, নরেন্দ্র মোদী তীব্র আক্রমণের উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নাম করে কোনো আক্রমণ শানালেন না। দেখুন, आज नारद का इतना बड़ा स्कैंडल आ गया, दीदी ने कोई कदम उठाया क्या? दीदी, ये एक्ट ऑफ गॉड नहीं, ये तो एक्ट ऑफ फ्रॉड है, फ्रॉड। पहले शारदा, अब नारदा। দিদি দিদি দিদি, জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ হয়ে খনি এলাকা, নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদীর মুখে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, কিন্তু উল্টো দিকে অদ্ভুতভাবে নীরব মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলছেন ইটের বদলে পাটকেলে বিশ্বাসী যিনি, সেই তাঁর মুখেই মোদী নামটা একবারও শুনতে না পাওয়াটা নিঃসন্দেহে চমকপ্রদ। বৃহস্পতিবারও মোদীর সরাসরি আক্রমণের জবাবে নীরব মমতা, সেই খুঁড়িয়ে কটাক্ষ। যারা শুধু দাঙ্গা করে আর নির্বাচনের সময় ভোট ফাঁকি সাজে, তাদের একটি ভোটও দেবেন না, বিজেপিকে একটি ভোটও দেবেন না। মোদীকে সরাসরি জবাব দিচ্ছেন না দলনেত্রী, দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে তৃণমূল নেতাকর্মীদের। যিনি বিগত এই বছরগুলোতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী না হয়ে নন রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হিসেবে পুরস্কার পেয়েছেন, তিনি সেই সমস্ত কথা বলছেন। অপবাদ, কুৎসা আর মিথ্যাচার দিয়ে রাজ্যের বাসীকে মন জয় করবার জন্য পয়সা খরচ করে এসেছে। মোদী সরব, মমতা নীরব, বারবার একই ছবি। নেপথ্যে গল্পটা কি? বিরোধীদের তত্ত্ব সবটাই সমঝোতার সমীকরণ। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এই আক্রমণ প্রতি আক্রমণে নিঃসন্দেহে কিছুটা এক ধরনের একটা একঘেয়েমি ছিল, কিন্তু একটা নতুন ইস্যু তুলে দিয়ে গেলেন প্রথম জনসভাতেই নরেন্দ্র মোদী। কি সেটা? তিনি সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের সমীকরণকে টেনে আনলেন এবং নির্বাচনী রাজনীতিতে প্রথমবার ঠিক কি বললেন তিনি, দেখুন। जब भी दिल्ली आती है सोनिया जी से जरूर मिलती है, ये नाता हमें समझ में नहीं आता है। নরেন্দ্র মোদী সভার পর এই প্রশ্নেই তোলপাড় রাজ্য রাজনীতি। সাম্প্রতিককালে বারবারই তৃণমূল বিজেপি আঁতাতের অভিযোগে সরব হয়েছে সিপিএম কংগ্রেস। এই প্রেক্ষাপটে বঙ্গে প্রচারে এসে মোদীর মুখে নয়া সমীকরণ। दीदी दिल्ली आती है तो सोनिया जी का आशीर्वाद जरूर लेती है और बराबर एक दूसरे के पास खड़े रह करके हंसते हुए फोटो भी निकलवाते हैं। अब आपको समझ आया ना कि इनका गठबंधन कैसा है? जो लोग मिले हुए हैं वो आपका भला करेंगे क्या? আচমকা মোদীর মুখে সোনিয়া মমতার সাক্ষাতের প্রসঙ্গ রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। প্রশ্ন উঠছে, সোনিয়ার সঙ্গে মমতার সাক্ষাতের প্রসঙ্গ তুলে কি ঘুরপথে তৃণমূল বিজেপি আঁতাতের অভিযোগ থেকে নজর ঘোরানোর চেষ্টা করলেন মোদী? কারণ দিল্লি সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে শুধুমাত্র সোনিয়া গান্ধীর সঙ্গেই দেখা করেন এমনটা তো নয়। বছর দুয়েক আগে নভেম্বর মাসে সোনিয়া গান্ধীর আমন্ত্রণে দিল্লি গিয়ে তো রাজনাথ সিংহ, অরুণ জেটলি, লালকৃষ্ণ আডবাণীর সঙ্গেও দেখা করেছিলেন মমতা। এমনকি পরিসংখ্যান বলছে গত এক বছরে মমতার সঙ্গে মোদীর সাক্ষাৎ হয়েছে 6 বার। আর সোনিয়ার সঙ্গে মাত্র একবার। এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার গোপন সমঝোতার অভিযোগ মুছে ফেলতে নরেন্দ্র মোদী এদিন আরো বলেন, ये दीदी को
दिल्ली में मोदी जब से प्रधानमंत्री बने हैं मीटिंग में बुलाते हैं तो मीटिंग का बहिष्कार करती है। मोदी ने मीटिंग बुलाई है, मैं नहीं जाऊंगी। बंगाल का नुकसान हो तो हो। নীতি আয়োগের প্রথম বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হননি, জানিয়ে বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। কিন্তু পরবর্তীকালে এই মমতাই দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন। মনমোহন সিংহ প্রধানমন্ত্রী থাকাকালীন শেষ মুহূর্তে তার সঙ্গে বাংলাদেশ না গেলেও নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কিন্তু বাংলাদেশ সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই গাড়িতে চড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন মোদী মমতা দুজনে। নানা অনুষ্ঠানে এক মঞ্চেও দেখা গিয়েছে। বাদ যায়নি বিমানবন্দরের সৌজন্য সাক্ষাৎও। এই পরিস্থিতিতে সিপিএম কংগ্রেসের প্রশ্ন, এত কিছুর পরও নরেন্দ্র মোদী কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করতে পারবেন? দূরত্ব তৈরির এই চেষ্টা আসলে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে অটুট রাখার চেষ্টা নয় তো? প্রতিদানে রাজ্যসভায় সমর্থন পাওয়ার কৌশল নয় তো? সেই কারণেই কি মোদীর মুখে হঠাৎ সোনিয়া নাম? সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। আমি যদি নভেলটি অফ দ্য ইস্যু যদি বলেন তাহলে কিন্তু এটা এই যাবতীয় নিয়ে চর্চা হয়েছে অন্যান্য ইস্যু নিয়ে, কিন্তু এইটা একটা নতুন ইস্যু নরেন্দ্র মোদী আজকে বললেন। না, নভেলটিটা হচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হ্যাঁ তার ভরতনাট্যম এবং তার ওই যে যাত্রাপালা, এইটি হচ্ছে নভেলটি। এই দেখতে দেখতে মানুষ টায়ার্ড হয়ে গেছে। অত্যন্ত এই যে নরেন্দ্র মোদীর সঙ্গে নরেন্দ্র মোদী যে কথা উপভোগ্য শুনতে পারলেন, নিঃসন্দেহে এটা উপভোগ করেন বলবি তার কথা। এবং ক্রাউডের ইন্টারাকশন সোনিয়া গান্ধীর সঙ্গে উনি দেখা করেছেন যেদিন সেদিন সোনিয়া গান্ধীর জন্মদিন, জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন কিংবা কি করতে গিয়েছিলেন জানি না, যে উদ্দেশ্যে গিয়েছিলেন সেটা হয়নি, বাম কংগ্রেস সমঝোতাটা হয়ে গেছে। সুতরাং নরেন্দ্র মোদী যেটা বলতে চেয়েছেন সেটা যুক্তির খাতিরে এবং ঘটনার সামনে সেটা দাঁড়াচ্ছে না। যে কথাটা উনি বললেন যে দুর্নীতির সঙ্গে মমতার সমঝোতা, আমি ভেবেছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী বলবেন, অন্তত তার জবাবটা দেবেন যে দুর্নীতির সঙ্গে মোদিরও একটা সমঝোতা আছে। কিরকম? এক নম্বর যেমন বলা যেতে পারে দুর্নীতির সঙ্গে ব্যাপক তৃণমূল চুপ ছিল, ব্যাপক সিঙ্গেল পার্টি, আর শোনা যায় না কিছু। অথচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেন তার আমলে নাকি দুর্নীতি কিছু হয়নি, তার নিজের রাজ্য, তার নিজের রাজ্য, নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীর মেয়ে গির অরণ্যের পাশে তার জমি জায়গার ব্যাপারটা নিয়ে দুর্নীতি। কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি নাকি যাকে যদি চমকানো হয় তিনি নাকি গর্জান, তিনি কোন কথা বলছেন না, তিনি চুপ করে থাকছেন। সুতরাং এর দ্বারাই তো বোঝা যায় যে এই যে গট আপ গেম, এই যে গড়াপেটা খেলা, সেই গড়াপেটা খেলাটাকে একটু দূরত্ব বজায় রাখার প্রচেষ্টা করা হচ্ছে। কিন্তু কোথাও একটা নির্বাচনের আগে মেরুকরণ, যত মেরুকরণ হবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা এবং যেটা হচ্ছে অন্য কিছু না, এয়ারপোর্টে সবার খেয়াল থাকবে 2.5 ঘন্টা উনি অপেক্ষা করে আছেন কখন প্রধানমন্ত্রী আসবেন। এবং এই যে এই ফেজে নেহেরুর যে প্রোগ্রামটা হয়েছিল, কংগ্রেসের ডাকে প্রোগ্রাম হয়েছিল, উনি গেছিলেন। আমার একেবারে ডিস্টিংক্টলি মনে আছে, দৌড়চ্ছেন একাধিকবার রাজনাথ সিং এর বাড়িতে, দৌড়চ্ছেন একাধিকবার অরুণ জেটলির বাড়িতে, বলেনি দৌড়চ্ছেন একাধিকবার লালকৃষ্ণ আদবানির বাড়িতে। আসলে সারদা তদন্ত সেটা যাতে বিষবাও জলে যায়, আমি সমর্থন দেবো, সারেন্ডার করছি, তারপর থেকেই একেবারে ভোট দেওয়া শুরু হবে। ওখানে মমতা ব্যানার্জিকে স্টেজে ডাকেনি, তাই উনি বেরিয়ে গেছেন। না, আমি আরেকটা কথা বলি, শোন, বাংলায় বন্যা হয়েছিল জুন মাসে, 20,000 কোটি টাকা চাই, মনে পড়লো না। যেদিন শঙ্কু পান্ডাকে নিয়ে গেল তারপরের দিনই মনে হলো এইবার আমাকে একবার যেতে হবে ওই বন্যার টাকা চাওয়ার জন্য। আমি সব এইসব যুক্তি সরিয়ে রেখেছি, একটা
এতটা সহজ, এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মানুষ দেখছেন, এই রকম আক্রমণের মুখে দাঁড়িয়ে তিনি উত্তর দিচ্ছেন না, জবাব দিচ্ছেন না, পাল্টা আক্রমণে যাচ্ছেন না, এই রহস্যের সমাধান কি? না, একটাই তো কারণ, টিএমসি বাংলার বুকে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বিপুল ভোটে যেখানে জিততে যাচ্ছে 2016, স্বাভাবিক ক্ষেত্রে সেখানে একটা প্রশ্ন নিয়ে আসে না কে কি বললো খোলা আকাশের নিচে বসে। তাহলে তো বলতে হবে ঋতব্রত এবং আমজাদদাদের জোট অত্যন্ত শক্তিশালী, তার কারণ 75 হয়ে যাওয়া দল জোট কেন করেছে সব মানুষই জানে। আপনার যুক্তি অনুযায়ী কেন আমি বলছি যে 75% বক্তৃতা যে কোনো ভাষণ আপনি তুলে নিন, তা 75 হচ্ছে শুধুমাত্র জোটকে আক্রমণ। আপনার যুক্তিতেই যদি এই জন্যই মমতা মোদীকে গুরুত্ব না দেন যে এর কোনো রাজনৈতিক তাৎপর্য নেই, ভোটে কোনো প্রভাব পড়বে না, তাহলে তো উল্টো যুক্তিটাই, তাহলে তো জোটের ভীষণ প্রভাব পড়তে চলেছে এই বাংলার নির্বাচনে। না জোটের কোথায়, আপনারা প্রতিটা কথাতেই দেখুন সূর্যবাবু থেকে সেলিম বাবু বলে যাচ্ছে তলায় তলায় নাকি বিজেপি আর তৃণমূলের একটা আঁতাত বলে যাচ্ছে, সবই সম্ভাবনাময় বলতে পারে রাজনীতিতে সবাই, কিন্তু এই বিজেপি মানে কি করছে, বড্ড ঝামেলায় পড়লাম বিজেপির ফুল ফর্ম। তার কারণ সিনিয়র সিটিজেনশিপের আমি সেটা বলছি না নিশ্চয়, হ্যাঁ, এবং সত্যি দেখুন বিজেপির B4 হচ্ছে যে পুরো বিট্রে, কালো টাকা নিয়ে এসে 15 লাখ টাকা করে জনগণের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন। কোথায় সেই সব প্রতিশ্রুতি বলছেন না কেন? না সবাই বলছে, আসল কথা বিজেপির সমর্থক মুখ্যমন্ত্রী করবে যখন দুটো সাইনবোর্ড হয়ে যাওয়া ত্যাগ করে প্রধানমন্ত্রী বলেছেন যে টেরর মত করাপশন, এর মানে টিএমসি না। আমি তো বলছি বিজেপির প্রথম বিটাই হচ্ছে বিট্রে করছে জনগণ, ভারতবাসীকে বিট্রে করেছে, যেখানে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে জমা হবে। তারপরে দেখুন আমি আবার বলছি শুনুন, এই যে সিন্ডিকেট শব্দটা ব্যবহার করেছে দুর্নীতির প্রশ্ন, আচ্ছা বলুন তো কেন স্বরাষ্ট্রমন্ত্রীর হাত রয়েছে টাকার জন্য, দিদিভাই মহিলা মির্জাকে আড়াল করছে তার কি অবস্থা, কেন হচ্ছে যে 15 লক্ষ সব থেকে এগিয়ে, আপনি বলছেন দুর্নীতির প্রশ্নে সব থেকে ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতিতে যেতে যেতে আপনাদের দেখাবো যে সিন্ডিকেটের কথা বললেন সমীর বাবু, সিন্ডিকেট নিয়ে আজ নরেন্দ্র মোদী ঠিক কিভাবে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সরকারকে। এই বিরতির পর ফিরে এসে আপনাদের দেখাবো মোহাম্মদ সোহরাব আলী, একেবারে পরিষ্কার আদালত যাকে অভিযুক্ত নয় লোহা চুরির ঘটনায় দোষী সাব্যস্ত করেছে, তার পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি সেই রহস্য দেখাবো, কিন্তু তার আগে দেখবো সিন্ডিকেটের কথা উঠে এলো একটু আগে আলোচনায়, সিন্ডিকেট নিয়ে নরেন্দ্র মোদী ঠিক কি বললেন। कभी कभी तो लगता है कि सिंडिकेट के नाम पर ही यहाँ के सारी तंत्र को इन्होंने दबोच के रखा हुआ है। দ্বিতীয় দফার ভোট প্রচারে এভাবে সিন্ডিকেট ইস্যুকে হাতিয়ার করে নাম না করে তৃণমূলকে নিশানা করলেন নরেন্দ্র মোদী। ছোট বাড়ি হোক, বহুতল কিংবা উড়ালপুল, এই রাজ্যে যাই করুন না কেন এখন নাকি সিন্ডিকেটকে খুশি করতে হয়। অভিযোগ সিন্ডিকেট রাজের রাজারা শাসক দলের সঙ্গে যুক্ত। সম্প্রতি বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার পর তদন্তে উঠে এসেছে মূল নির্মাণকারী সংস্থাকে শ্রমিক এবং নির্মাণ সামগ্রী সরবরাহ করতেন তৃণমূলের হেভিওয়েট নেতা সঞ্জয় বক্সি এবং তৃণমূল বিধায়ক স্মিতা বক্সির আত্মীয় রজত বক্সি। এই প্রেক্ষাপটেই সামনে আসে বিধাননগরের মেয়র তথা তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে নিয়ে টাইমস নাউয়ের স্টিং অপারেশনের ফুটেজ, যেখানে সিন্ডিকেট নিয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি শোনা গিয়েছে তাঁর গলায়। तो सारे सिंडिकेट लड़कों को पता है कि आप उनको सपोर्ट करते हैं, जी हाँ, तो वो आपको सपोर्ट करते हैं, एकदम खुलेआम कर रहे हैं, खुलेआम कर रहे हैं। इन लोगों को पता है कि एक दिन करूंगा तो 4.5 साल 4 साल 364 दिन रिन्यू करा लूंगा एमएलए हम लोग का साथ। तो 20,000 आदमी को बेघर मतलब भूखे मरने के लिए 20,000 आदमी तक भूखा मरेगा नहीं, सरकार उलट जाएगा। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার আলিপুরদুয়ারের বীরপাড়ার নির্বাচনী সভা থেকে সিন্ডিকেট ইস্যুকে খুঁচিয়ে দিলেন নরেন্দ্র মোদী। সুকৌশলে টেনে আনলেন উত্তরবঙ্গ থেকে চন্দন কাঠ পাচারের সিন্ডিকেটের প্রসঙ্গ। और मैं इलेक्शन कमीशन का आभारी हूं कि जैसे वहां वो ब्रिज गिर गया तो यहां पर ये सैंडलवुड की सिंडिकेट की गाड़ियां पकड़ी गई
और पता चला कि हर साल हजारों करोड़ रुपयों की लकड़ी, चंदन की लकड़ी ये सैंडलवुड सिंडिकेट के द्वारा चोरी हो जाती है। কয়েক মাস আগে এই চন্দন কাঠ পাচারের সঙ্গে কালচিনি তৃণমূল বিধায়ক উইলসন ও তার বাবা সুবিন চম্প্রমারির নাম জড়ায়। রাজ্যকে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রকের এই সংক্রান্ত নোট ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। 10 কোটি টাকার চন্দন কাঠ সহ ধৃত ব্যক্তির দাবি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়। বললো মানে মালটা রাখতে বললো, আমাদের এটা কোনো চুরির মাল না, মাকে তাই বললো। আমি ছিলাম না। কে বলেছে? এমএলএর বাবা। কি নাম এমএলএ? কোন এমএলএ? সুবিন চম্প্রমারি। এমএলএর নাম কি? গুলশান চম্প্রমারি। যদিও প্রথম থেকেই চন্দন কাঠ পাচার নিয়ে অভিযোগ অস্বীকার করে এসেছে উইলসন ও তার পরিবার। এবারও কালচিনি থেকে উইলসনকেই টিকিট দিয়েছে তৃণমূল। আর উত্তরবঙ্গের বীরপাড়ায় যেখানে মোদির নিশানায় চন্দন কাঠ সিন্ডিকেট, সেখানে আসানসোলে তার আক্রমণের মুখে কয়লা খাদান সিন্ডিকেট। ये कोयले की कारोबारी में सिंडिकेट का क्या नाता है? ये कोयले को लूटने वालों के साथ ये सिंडिकेट का क्या नाता है? और ये सिंडिकेट लेप वालों ने चालू की और तृणमूल वालों ने उसको आगे बढ़ाया है, दोनों ने मिलकर के। ভোটের মুখে সিন্ডিকেট ইস্যু খুঁচিয়ে দেওয়ার নেপথ্যে মোদির রাজনৈতিক কৌশল দেখছেন পর্যবেক্ষকদের একাংশ। তাদের মতে সিন্ডিকেটের দৌরাত্মে সবচেয়ে বেশি জেরবার সাধারণ মানুষ, তাই এই ইস্যুকে খুঁচিয়ে দিয়ে তৃণমূল সম্পর্কে তাদের মনে অসন্তোষী আরও উস্কে দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। বিতনু চট্টোপাধ্যায় ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। ভদ্রলোক অভিযুক্ত নন, একেবারে রেলের সম্পত্তি চুরির দায়ে সাজাপ্রাপ্ত। আজ এই রকম একজন মানুষকে মঞ্চের ওপর নিয়ে প্রচার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। তিনি সাজাপ্রাপ্ত, কিন্তু তিনি বেচারা। লোহা চুরির দায়ে আদালত তাকে সাজা দিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনি বেচারা। এহেন সৌভাগ্যবান ব্যক্তির নাম সোহরাব আলী, রানীগঞ্জের তৃণমূলের বিধায়ক। सोहराब बेचारा वो तो कॉन्टेस्ट नहीं कर पाया, उसको एक कोर्ट केस है, हमको सबको पता है। वो हमारा टाइम का नहीं हो, सीपीएम का टाइम में सीपीएम खुद उनको फंसाया था। तो ठीक है, हम कोर्ट को इज्जत करते हैं, नरगिस को हम टिकट दिया है। রেলের সম্পত্তি চুরির দায়ে গত বছর সেপ্টেম্বর মাসে রানীগঞ্জের তৃণমূল বিধায়ক সোহরাব আলীকে দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এখনো অবশ্য তাঁর বিধায়ক পদ খারিজ হয়নি। বৃহস্পতিবার সেই সোহরাব আলীকে দেখা গেল মমতার মঞ্চে, একেবারে মুখ্যমন্ত্রীর পাশে। লোহা চুরির দায়ে সাজাপ্রাপ্ত সোহরাবকে প্রার্থী করতে না পেরে এবার তাঁর স্ত্রীকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এবার বেচারা সার্টিফিকেট। আনন্দ ধরছে না সোহরাবের। এই সিপিএম 95-এ আমার উপরে কেস করিয়েছিল কেন? আমি ওদের সব থেকে বড় লিডার তাহির হোসেনকে আমি হারিয়েছিলাম। চক্রান্ত। মমতা চক্রান্তের তত্ত্ব খাড়া করায় পাল্টা সরব হয়েছে সিপিএম। যেদিনকে এই কেস হয় সোহরাব আলীর বিরুদ্ধে, ঠিক সেই সময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ছিলেন রেলের মালকিন, রেলমন্ত্রী। মানে রেলের সম্পত্তি যখন চুরি হলো, তখন তিনি যে জানতেন যে বেচারাকে ফাঁসানো হলো, তাহলে তিনি কোথায় কোনো ব্যবস্থা তো নিলেন না সেইখানে। বিরোধীদের প্রশ্ন, সোহরাব আলীকে আদালত দোষী সাব্যস্ত করার পরেও কিভাবে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করতে পারেন তৃণমূল নেত্রী? কটাক্ষের সুরে তাদের মন্তব্য, তৃণমূল নেত্রী এখন এমনই চাপে যে সাজাপ্রাপ্ত থেকে অভিযুক্ত দলীয় সব নেতাদেরই পাশে দাঁড়াচ্ছেন তিনি। কৌশিক কাঁতাইত, এবিপি আনন্দ, বর্ধমান। পুরো দমে রাজনৈতিক প্রচারে, এই নির্বাচনী প্রচারে সোহরাব আলী রয়েছেন, স্ত্রীর পাশে দাঁড়িয়ে লাগাতার প্রচার করছেন। কিন্তু কে এই ভদ্রলোক? আসুন মনে করিয়ে দিই। सोहराब बेचारा वो तो कॉन्टेस्ट नहीं कर पाया। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার শংসাপত্র দিলেও লোহা চুরিতে দোষী সাব্যস্ত হওয়া সোহরাব আলীকে নিয়ে তৃণমূলের দৃষ্টিভঙ্গি অবশ্য আগেই স্পষ্ট হয়ে গিয়েছে রানীগঞ্জের মানুষের কাছে। রানীগঞ্জ বিধানসভায় শাসক দলের প্রচারের মুখ সেই সোহরাবই। তিনি রেলের লোহা চুরিতে দোষী সাব্যস্ত, বাধ্য হয়ে তার স্ত্রী নার্গিস বানুকে প্রার্থী করেছে দল। তবুও কার্যত সোহরাবকে ঘিরেই আবর্তিত হচ্ছে রানীগঞ্জের শাসকের প্রচার অভিযান। দলের সব নির্বাচনী প্রচার সামগ্রীতে দোষী সাব্যস্ত সোহরাবের উজ্জ্বল উপস্থিতি, নানা রঙে, নানা ঢঙে। প্রার্থী তাঁর স্ত্রী, কিন্তু তাঁর ছবি অনেক ক্ষেত্রে প্রার্থীর থেকেও বড়, দলনেত্রীর পাশে, যেমন মঞ্চে তেমনই ফ্লেক্সে। আর রানীগঞ্জের এই সব ছবিকে হাতিয়ার করেই তৃণমূলকে চড়া সুরে আক্রমণ করছে বিরোধীরা। একজন আসামিকে পাশে ছবি রেখে
তাঁরই পরিবারের একজনকে প্রার্থী করতে হয়েছে এবং এটাই বিভিন্ন জায়গাতে এখন জনশ্রুতি যে এই সিটটা আবার ওই দাগি আসামি টিকিটটা কিনে নিয়েছে টাকার বিনিময়ে। সোহরাবের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। আমরা ইলেকশন কমিশনে জানিয়েছি, আমরা পাবলিককেও বোঝাচ্ছি, নার্গিস বেগম নেই এখানে, ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি সোহরাব আলী আছে, নার্গিস বেগমের আড়ে সোহরাব আলী ইলেকশন এটা লড়ছে। কিন্তু কে এই সোহরাব আলী, কিসের দায় তিনি সাজাপ্রাপ্ত? পুলিশ সূত্রে দাবি 1995 সালের 16ই আগস্ট রাতে আসানসোল আরপিএফ এর ওয়েস্ট পোস্টে খবর আসে হীরাপুর রেলের এক্সচেঞ্জ ইয়ার্ডে 6-7 জন রেলের সম্পত্তি চুরি করে জড়ো করছে। ভোর 4:30 নাগাদ সেখানে অভিযান চালায় আরপিএফ এর একটি দল। ঘটনাস্থল থেকে এই রেলের সম্পত্তি চুরির অভিযোগে বিপিন সিংহ, নল কিশোর সাউ, হারু দে নামে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরায় উঠে আসে চুরির ঘটনায় আরও 2 অভিযুক্তের নাম। এই দুজন হলেন তৃণমূল বিধায়ক সোহরাব আলী এবং পাপ্পু সিংহ নামে আরেক ব্যক্তি। তদন্তে নেমে সোহরাবকেও গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্র দাবি ঘটনাস্থল থেকে চুরির জন্য জড়ো করে রাখা যে সম্পত্তি উদ্ধার হয়েছিল সেই তালিকা ছিল চোখ কপালে তুলে দেওয়ার মতো। তার মধ্যে ছিল 2টি ফিশ প্লেট, 60টি প্যান্ডল ক্লিপ, 80টি পিগ আয়রন সহ বহু জিনিস। এই মামলায় সোহরাব আলী গ্রেফতার হলেও কিছুদিন পর তিনি জামিন পেয়ে যান। শেষমেশ গত বছর 8ই সেপ্টেম্বর তাকে দোষী সাব্যস্ত করেন আসানসোলের 7ম বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। তৃণমূল বিধায়কের 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন তিনি। এখন তিনি জামিনে মুক্ত। আদালত দোষী সাব্যস্ত করার পর এতগুলো মাস কেটে গেলেও রানীগঞ্জের তৃণমূল বিধায়ক সোহরাব আলীর বিধানসভার সদস্য পদ কিন্তু খারিজ করা হয়নি। এবিপি আনন্দ। সমীরবাবু, আপনার মনে হয় যে এই সোহরাব আলীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার, বরঞ্চ এই মমতাকে দরকার সোহরাব আলীদের? আমি বলছি যে যেখানে দুর্নীতির অভিযোগ এবং বিরোধীরা দুর্নীতির একের পর এক ইস্যু সামনে আনছে এই নির্বাচনে, কেন এই রকম বিতর্কের মধ্যে আরো বেশি করে জড়াচ্ছেন নেত্রী? না, আমার মনে হয় মমতা ব্যানার্জি এটা বোকা বলে মনে হচ্ছে না। নিশ্চয়ই কিছু একটা তার দেখেছে, খুব বোকা ভাবে বলতে পারবেন না। নির্বাচন কমিশনের কাছেও তার কাছে রিপোর্ট এই যে বলছিলেন বিজেপির একজন, আমি আবারও বারবার বলছি, আমি আপনাকে বলছি যে কোন প্রধানমন্ত্রী পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে এইখানকার মাটিতে পা রেখে কোন মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ভাষায় আক্রমণ করতে পারবেন? এই সুযোগ একেবারে দুর্নীতির সঙ্গে যোগ করে দেখা, যে করাপশনের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছেন নেত্রী, এই ভাষায় আমি বলছি এটা তো বিরোধীদের আরো বেশি করে সুযোগ দেয়। আপনি তো মদন মিত্রের মতো অভিযুক্ত বলতে পারবেন না যে কোর্টে প্রমাণ হয়নি। এ তো কোর্টে প্রমাণ হয়েছে, কোর্ট সাজা দিয়েছে। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী কোর্টের কাগজ যখন বিধানসভায় আসে তখন বিধায়ক পদ খারিজ হতে বাধ্য। এনার ক্ষেত্রে মাসের পর মাস চলে গেল। বিধানসভায় সোহরাব তো এবারে ইলেকশনের প্রার্থী নয়। আরে দূর বসাই, বিধানসভা এটাকে বলেছে জানেই না, বিধানসভা বলেছে জানেই না, তথ্য আছে। না না, মুখ্যমন্ত্রীর মঞ্চে এই বক্তব্য আমি বলছি আদালত অবমাননার শামিল। বেচারা বলছেন এটা মমতা ব্যানার্জি নিশ্চয়ই ভেবেচিন্তেই বলছেন, এত বোকা নয় উনি। আমি আবারও বলছি যে হাত হাতুড়ির সাথে পদ্ম একটা জোট বেঁধে একটা সারাক্ষণ যে কুৎসা এবং অপপ্রচার করলে শাসক দলের ক্ষতি হবে। আমি বলছি এই যেখানে আমি বলছি বিতর্কটা বিরোধীদের হাতে উন্নয়ন নয়, দুর্নীতিটা সব থেকে বড় অস্ত্র। সেইখানে একটা আমরা খুব সাধারণ সহজ ভাষায় বলতে তার লোপ্পা বল তুলে দেয় না। হ্যাঁ, লোপ্পা এই নির্বাচনটা বিরোধীরা লড়ছেই হচ্ছে দুর্নীতির ক্ষেত্রে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এসেই ত্রিফলা থেকে শুরু করেছিলেন, নারদায় শেষ করলেন। এই যে এতগুলো দুর্নীতির কাণ্ড একসঙ্গে একটা সরকার 5 বছরে, বিরোধীরা যথার্থভাবে এটা সুযোগ নিচ্ছেন। আজকে নরেন্দ্র মোদীও সেইটার উপরই অ্যাটাক করেছেন। কিন্তু তারপরেও প্রশ্নটা বললেন কি, নরেন্দ্র মোদী বলছেন নাম না করে যে জেলে পড়ার প্রায় হুমকি দিয়ে গেলেন এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে। আমি দ্রুত একবার দেখে তারপরে তোমার প্রতিক্রিয়া আসবো, দেখবো। जब उनका कोई साथी भ्रष्टाचार में नाम आता था तो दीदी कुर्सी उठा करके फेंक करके छोड़ करके चली जाती थी भ्रष्टाचार के खिलाफ। ऐसा परिवर्तन कैसे आ गया? দুর্নীতি ইস্যুতে আসানসোলের সভা থেকে এভাবেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কটাক্ষ ছুড়ে দিলেন নরেন্দ্র মোদী। নাম না করে টেনে আনলেন পুরনো প্রসঙ্গ। जब उनका कोई साथी भ्रष्टाचार में नाम आता था तो दीदी कुर्सी उठा करके फेंक करके
छोड़ करके चली जाती थी भ्रष्टाचार के खिलाफ, ऐसा परिवर्तन कैसे आ गया? इसका मतलब अब दीदी भ्रष्टाचार से एडजस्ट हो गई है। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সারদায় অভিযুক্তদের অনুগ্রহের কথা বলে আসলে জেলবন্দি মদন মিত্রকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী করার দিকেই আঙুল তুললেন প্রধানমন্ত্রী। এদিকে দুর্নীতির জবাবে পাল্টা কালো টাকা নিয়ে মোদীকে আক্রমণ করেছে তৃণমূল। তিনি তো কথা দিয়েছিলেন নির্বাচনের আগে এসে যে যত বিদেশে কালো টাকা আছে তা ধরবেন এবং সেই কালো টাকা গরিব মানুষের ব্যাংকে জমা করবেন। আজকে একটা অ্যাকাউন্টেও সে টাকা জমা পড়েনি। যদিও দুর্নীতি ইস্যুতে মমতাকে মোদীর এই আক্রমণে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস সিপিএম। তাদের দাবি সবটাই লোক দেখানো লড়াই। নির্বাচনী মন্তব্য, উত্তরাখণ্ডের স্টিং অপারেশন নিয়ে মোদী সরকার যতটা ব্যস্ত, বাংলার স্টিং অপারেশন নিয়ে এই মোদী সরকার ততটাই নিষ্ক্রিয়। মোদী মমতার মৈত্রী, এটা সম্পূর্ণই সত্য। আসানসোলের সভা থেকে মোদীর গলায় হুঁশিয়ারিও শোনা গিয়েছে। जेल में जाने के दिन आ रहे हैं, इसलिए ये हो हल्ला चल रहा है मेरे भाइयों बहनों। হুঁশিয়ারির লক্ষ্যকে ঠিক কাদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী? বৃহস্পতিবার বারবেলায় আসানসোল পোলো গ্রাউন্ডের মঞ্চ থেকে এইসব প্রশ্নই ছড়িয়ে পড়ে রাজ্যের ভোট ময়দানে, যা একই সঙ্গে উস্কে দিয়েছে নয়া জল্পনা। মোদীর এই হুঁশিয়ারি তৃণমূলের উদ্দেশ্যে নয়তো, কারণ বৃহস্পতিবার সব নির্বাচনী সভা থেকেই দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তুলোধনা করেন তিনি। আর মোদীর জেলে পড়ার হুঁশিয়ারি শুনে অনেকেরই মনে পড়ে যাচ্ছে আরেক হুঁশিয়ারির কথা। এই কথা অন্য কোন রাজ্যে বললে কানে চাপাটি দিয়ে বের করে দিত। আজ কংগ্রেসের জায়গায় যদি আমি থাকতাম, হ্যাঁ, কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাতাম। 2 বছরের মাথায় সেই একই রকম হুঁশিয়ারি ফের শোনা গেল। हमने करप्शन के खिलाफ एक लड़ाई चलाई है। मैं जानता हूं, मैं जितना ये सारी चीजों को ठीक करता हूं ना, तो कुछ लोगों को जरा परेशानी ज्यादा होती है, इसलिए जरा जोर से चिल्लाते हैं, क्योंकि उनको पता है कि अब उनके दिन आ रहे हैं, जेल में जाने के दिन आ रहे हैं, इसलिए ये हो हल्ला चल रहा है मेरे भाइयों बहनों। লোকসভার প্রচারে মমতার হুঁশিয়ারি আর বিধানসভার প্রচারে মোদীর হুঁশিয়ারি, এই দুই হুঁশিয়ারি দ্বিতীয় দফার ভোটের মুখে এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয়। এবিপি আনন্দ। ইস্যু হ্যান্ডলিং যদি বলো মইদুল, তাহলে কিন্তু স্টিং কাণ্ড নিয়ে একের পর এক নেতা যেরকম পরস্পর বিরোধী বিবৃতি দিয়ে যাচ্ছে নির্বাচনের মুখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কালকে কয়েক ঘন্টার ব্যবধানে সকাল এবং বিকেল প্রচুর ফারাক। একদমই। এবং এই স্টিং কাণ্ডটার আগে একটা জোট, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে জোট যখন বিরোধীরা যখন জোটবদ্ধ হয় তখন শাসক পার্টি সবসময় একটা চাপে থাকে, কারণ উনি নিজেই জোট রাজনীতি করতেন। বিজেপির সঙ্গে 4 বার নির্বাচন লড়েছিলেন এই রাজ্যে, আবার কংগ্রেসের সঙ্গেও নির্বাচন লড়েছিলেন। ফলে উনি জানেন যে বিরোধীরা জোটবদ্ধ হলেই সেটা হয়। তার ওপরে গোদের ওপর বিস্ফোরণের মতো গত 5 বছরে এটা জাত বলছি, টেট কেলেঙ্কারি কিংবা ত্রিফলা কেলেঙ্কারি এবং একের পর এক কেলেঙ্কারি, সারদা, রোজ ভ্যালি এবং তারপরেই নারদ স্টিং কাণ্ড, অসম্ভব উনি প্রেসারে আছেন। যার ফলে সকালবেলা উনি বলছেন যে ভোট দিলে দেবেন, না দিলে না দেবেন, আবার পরিষ্কার বিকেলবেলা বলছেন যে একটা দরকার নেই, আমি এটার পাশে আছি, আবার বিকেলবেলা বলছেন যে আশীর্বাদ। দুটো একবার এই কয়েক ঘন্টার ব্যবধানে দুটো সম্পূর্ণ পরস্পর বিরোধী বক্তব্য আপনাদের সামনে রাখবো। দোষ ত্রুটি সবই আমার, কিন্তু দয়া করে আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া তৃণমূল কংগ্রেসের মাথা থেকে সরিয়ে নেবেন না। কেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগছে আপনাদের বুঝতে হবে। তাতে আপনারা কেউ যদি আমাকে একটাও ভোট না দেন, আমি আই উইল নেভার মাইন্ড। একই অঙ্গে কত রূপ। This is for 4 lakh rupees, 5 lakh. নাম না করে নারদ ইস্যুতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুই বিপরীত অবস্থান দেখে কটাক্ষের সুরে এমনটাই বলছে বিরোধীরা। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি নারদ নিউজে স্টিং নিয়ে কি অবস্থান নেবেন তা নিয়ে দ্বিধাগ্রস্ত খোদ তৃণমূল নেত্রী। সেই কারণেই বুধবার প্রথমে কুলটির সভা থেকে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, দোষ ত্রুটি সবই আমার, কিন্তু দয়া করে আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া তৃণমূল কংগ্রেসের মাথা থেকে সরিয়ে নেবেন না। এরপর কিছুটা আশ্চর্যজনকভাবে কুলটি থেকে 61 কিলোমিটার দূরে দুর্গাপুরে পৌঁছতেই 180 ডিগ্রি ঘুরে যায় তৃণমূল নেত্রীর অবস্থান। যতটা সুর চড়িয়েছিলেন দুর্গাপুরে, ঠিক ততটাই খাদে নামে কুলটিতে। যে দিয়েছে সে অন্যায় করেছে, কেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগছে আপনাদের বুঝতে হবে। তাতে
I will never mind. নারদ নিউজের স্টিং ফুটেজের সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি, কিন্তু মার্চ মাসে করা এবিপি আনন্দ নিয়েলসন যৌথ সমীক্ষা অনুযায়ী কলকাতার অধিকাংশ মানুষই মনে করে নারদ স্টিং কাণ্ডে তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতে ধাক্কা লেগেছে। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, স্টিং কাণ্ডে কি তৃণমূল সরকারের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে? 67% মানুষ মনে করেন ধাক্কা খেয়েছে। একইভাবে সমীক্ষকরা প্রশ্ন করেছিলেন, স্টিং কাণ্ডে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে? এই প্রশ্নের উত্তরে 56% বলেন হ্যাঁ। বিরোধীদের দাবি, মুখে স্বীকার না করলেও ভোটের আগে নারদের এই ভুল বেজায় অস্বস্তিতে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে অস্বস্তি আরও বাড়িয়েছে সিপিএম কংগ্রেসের লাগাতার আক্রমণ। বিরোধীদের দাবি, জোড়া এই ফলার মুখে কার্যত দিশেহারা তৃণমূল নেত্রী, আর তাই একই ইস্যুতে তাঁর সুর কখনো সপ্তমে, কখনো আবার গভীর খাদে। এবিপি আনন্দ। মজিল, আমি কোট আনকোট বলছি, যদি একটা ভোটও না দেন আমার কিছু যায় আসে না। মানে ওই যে কতটা মানে ভোটেরই নির্বাচনী সভা, সেখানে মানে কতটা ডেসপারেশন থেকে এই বাক্যবন্ধ উচ্চারিত হতে পারে। এক্স্যাক্টলি, ডেসপারেশন সকালে, আর তারপর আবার বিকেলবেলা বলছেন যে আমাকে মাফ করুন, কিংবা এই ধরনের একটা অনেক টোন ডাউন অ্যাপ্রোচ। উল্টো দিকে এটাও ঠিক যে নরেন্দ্র মোদীরও যে বক্তব্য আপনারা রাখলেন, দেখুন পলিটিক্যালি বিজেপির কিন্তু কোনো লাভ নেই যদি এখান থেকে তৃণমূল চলে যায়, কারণ তৃণমূল যদি চলে যায় তাহলে জিতবে কে? এখানে বাম এবং কংগ্রেস। আপনি সেন্ট্রাল পলিটিক্সে যদি দেখেন, আগামী 19 সালের যদি লোকসভার দিকে যদি তাকান, তাহলে মূলত হচ্ছে পলিটিক্যালি এবং আইডিওলজিক্যালি বাম এবং কংগ্রেস হচ্ছে বিজেপির সব থেকে পলিটিক্যাল এনিমি। ফলে এটা রাদার হচ্ছে এরকম একটা তৃণমূলের মতো একটা সরকার থাকলে, যাকে মোদী সরকার 2019 সাল পর্যন্ত রাজ্যসভার বিল কিংবা অন্যান্য অনেক ক্ষেত্রে লোকসভার বিলেও হচ্ছে তাদের সমর্থন পেতে পারে। মানে পলিটিক্যালি ওরা চাইবেই না এখানটা এটা। এবার তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে নরেন্দ্র মোদী এখন এইরকম কথা বলছেন কেন? তার কারণটাই হচ্ছে, আপনি 2014 সালের লোকসভাটা দেখেন, নরেন্দ্র মোদী 5 ফেব্রুয়ারি 2014 শুরু করেছিলেন 2 হাতে লাড্ডু দিয়ে, অর্থাৎ নরম। তারপরে একটু গরম হন। এবার তারপর দেখবেন যে ট্রায়াঙ্গুলার ফাইট হয়েছিল, অর্থাৎ 17% ভোট বিজেপি পেয়েছিল, 6% থেকে 17% উঠেছিল। সেটার মধ্যে একটা অ্যান্টি লেফট ভোট ছিল আর অ্যান্টি তৃণমূল ভোটও ছিল। ট্রায়াঙ্গুলার ফাইট হলে কিন্তু এখানে তৃণমূলের অ্যাডভান্টেজ। আর নরেন্দ্র মোদী ঠিক শেষ বেলায় এইটাই চেষ্টা করছে যে ট্রায়াঙ্গুলার ভোট হোক, এবং তার সঙ্গে সঙ্গে সোনিয়া আর মমতার দিকে ঠেলে দাও, যাতে নিজেকে ডিস্টেন্স করে। একদম, যা তোমার মনে থাকবে যে শোনা যায় রাজনাথ সিং হাওড়াতে প্রার্থী পদ ঘোষণা হয়ে গেছিল, তারপরে প্রার্থী প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু তাতে প্রসূন বাবুর আমার ধারণা 27,000 এইরকম ডিফারেন্স ছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে বিজেপি লড়লেই সবসময় তৃণমূলের বেশি সুবিধা হচ্ছে। একদম অঙ্কে এটা একদম ঠিক, কিন্তু আমি ওই লোকসভার এই বিধানসভা নির্বাচনের একটা পার্থক্য করব। আমার মনে হয় নরেন্দ্র মোদী আজকে এসে যেগুলো বললেন, সেটা হচ্ছে বিজেপির তরিটা যাতে ডুবে না যায় বাঁচিয়ে রাখার জন্য বললেন। তার কারণ আলটিমেটলি এই নির্বাচনটা হবে হচ্ছে তৃণমূল সরকারের পক্ষে কারা এবং বিপক্ষে কারা। মানুষ এইভাবেই ভোট দেবেন, যারা রাজনৈতিকভাবে একেবারে পার্টিজান তাদের বাদ দিয়ে। এবং এই জায়গাতে যা পোলারাইজেশন হয়েছে পশ্চিমবঙ্গে, ইদার লোকে তৃণমূলের পক্ষে ভোট দেবে বা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিলে জোটকে ভোট দেবে। বিজেপি 2014 সালে হঠাৎ করে মনে হয়েছিল, এবং আমিও এই স্টুডিওতে বসেছিলাম, বীরভূমের পাড়ুই থেকে আরম্ভ করে সব জায়গায় প্রতিরোধ দিচ্ছে, বিজেপি উঠছে। বিজেপি আর সাবালক হলো না, মানে 2014 থেকে 16-র মধ্যে বিজেপির আর বাড়বাড়ন্ত হয়নি। বিজেপি স্টান্টেড হয়ে গেছে। এখন নরেন্দ্র মোদী এসে যদি বিজেপিকে হাওয়াটা না দেন, তাহলে বিজেপি এই নির্বাচনে ইররেলিভেন্ট হয়ে যেতে পারে। এই একটা পজিশন, এই একটা দায়বদ্ধতা থেকে আমি মইদুর একটা কথা মইদুরকে আমি জিজ্ঞেস করছি যে নরেন্দ্র মোদীর প্রচেষ্টা হচ্ছে সোনিয়া গান্ধীকে অ্যাকচুয়ালি ওই তৃণমূলের দিকে ঠেলে দেওয়া, বাম কংগ্রেস জোটের পরিপ্রেক্ষিতে আজকে যতদূর বাম কংগ্রেস জোটটা এগিয়েছে, নরেন্দ্র মোদীর এই প্রচেষ্টা একটা সম্পূর্ণ অর্থহীন প্রচেষ্টা বলে কি মানুষ মনে করে? না, অর্থহীন প্রচেষ্টা একটা জিনিস পরিষ্কার মানতেই হবে, সেটা হচ্ছে বিজেপির ভোট যত বাড়বে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হাসি ফুটবে। এই আক্রমণ কার্যত আপনাদের সাহায্য করছে। কেন বলছি দেখুন, শুধু সাম্প্রদায়িকতা, দাঙ্গা, অসহিষ্ণু, দলিত নিয়ে সমস্যা মোদীর এই ক্লেম আছেই। তাছাড়াও বাংলা ভাগের ক্ষেত্রে গোর্খাল্যান্ডের নাম করে বাংলা ভাগের যে চক্র কাজ করছে, কিন্তু বিজেপি কিন্তু এখানে ডায়ালেকটিক্সটা হচ্ছে এই যে আমরা চর্চা করছি, তৃণমূলের প্রচার যদি আমরা দেখি, মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন সব মিটিংয়েই চোরের কথাটা আসছে।
অন্যায় মিটিং করে ক্যান্ডিডেটকে দেখিয়ে বলছেন অরূপ কিন্তু চোর নয়, তাহলে কে চোর? আজকে আবার একজন চোরকে বলছেন চোর বেচারা। মানে পার্টিটা দুর্নীতিতে এমন নিমজ্জিত হয়ে গেছে, মুখ্যমন্ত্রী কোনো মিটিং এ চোর শব্দ ছাড়া আর চোর থেকে আজকে বলছি মানে প্রধানমন্ত্রী এসে কিন্তু বলেছে যে আপনারা বলতে পারতেন আমি এই ডেভেলপমেন্ট করেছি, বামফ্রন্ট ওই ডেভেলপমেন্ট করেছে, সেই কোন রকম উচ্চারণ এই একমাত্র আলোচনা হয়নি। একমাত্র আলোচনা হচ্ছে কি ও চুরি করেছে, আমি আরো বেশি চুরি করেছি। দেখা দেখির কথা হচ্ছে। আমরা এই অনুষ্ঠান শেষ করব কিন্তু আরেকটা বিতর্ক দিয়ে, যেখানে বারবার জোটের তরফ থেকে বলা হচ্ছে যে হিংসা নয় কোনোভাবে। সূর্যকান্ত মিশ্র বারবার বলছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে একজন তৃণমূল কর্মীকেও ঘর ছাড়া হতে হবে না। মোহাম্মদ সেলিম তার উল্টো কথা বললেন, কিন্তু এখানেই শেষ হয়ে যায় না। অনুব্রত মণ্ডল যথারীতি ময়দানে নামলেন এবং তিনি আরেকটা পাল্টা হুমকি দিলেন। এই হুমকি, পাল্টা হুমকি পশ্চিমবঙ্গের মানুষ কি সত্যি চান? এই প্রশ্ন নিয়ে এই অনুষ্ঠান শেষ করব। আমি শেষ করব, দেখব দুজনের বক্তব্য। হিসেব আমরা নেব। আমি সূর্য মিশ্র না, সূর্যদা বলছেন ঠিকই কেউ কোনো বদলা নেবে না, কিন্তু যত শহীদ হয়েছে আমাদের তাদের প্রত্যেকের রক্ত বিন্দুর আমরা যত টাকা মেরেছে তৃণমূলের নেতারা, যত লুট করে ঘুষ নিয়ে যত আঙুল করে কলা গাছ হয়েছে, দেশে বিদেশে যত সম্পত্তি করেছে, সব সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করে প্রত্যেকটা সম্পত্তি নিলাম করে গরিব মানুষের টাকা আমরা পাই, পয়সা মেটাবো, এটা খেয়াল থাকে। লাভপুরের মাটিতে দাঁড়িয়ে সেলিম সাহেব বলেছে যে আমরা নাকি বদলা নেব, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব। আপনাকে বীরভূম জেলার মাটিতে আপনার মাথায় ঘোল ঢেলে আপনাকে বীরভূম জেলা ঘোরাতে হবে। আমরা 17 তারিখে রাত্রি 9টা থেকে চরম চরম করে ঢাক বাজাবো, 16 তারিখে রাত্রে ব্যাপকভাবে ঢাক বাজাবো। সেই ঢাকের যেটা ঢাকের আওয়াজে যেন শুয়ে পড়বেন না সেলিম সাহেব, জেগে থাকার ব্যবস্থা করবেন। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। পাওয়ার্ড বাই অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ।